আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। চলে আসলাম আমাদের বিজ্ঞান বইয়ের সর্বশেষ অধ্যায়ের আলোচনায়। দেখতে দেখতেই আমাদের 1 থেকে শুরু করে 14 নম্বর অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ শেষ। তো আজকে আমরা এই অধ্যায়টাও শেষ করে দিব। এরপরে আমাদের মোটামুটি বলতে গেলে বিজ্ঞান বই শেষ। ওকে, সো এখানে যদি আমরা দেখো, এটা হচ্ছে বাস্তুতন্ত্রের অধ্যায়। কে কাকে খাচ্ছে, কে কাকে মানে কতটুকু বৃদ্ধি করছে, সেই সব বিষয়ের উপরে এই অধ্যায়টা। আর বলতে গেলে এই অধ্যায়টা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞান বইয়ের সবচেয়ে সহজ অধ্যায়, যেটা তোমাদের পড়তেও হবে না, জাস্ট এমনি আইডিয়া করলেই তোমরা উত্তরগুলো সহজে পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো যে সমস্ত বিষয়গুলোর উপরে লালমার্ক করা হচ্ছে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্সের ভিতরে রাখা যায়। ঠিক আছে, কারণ এগুলো থেকে মনে করো প্রশ্ন তো আসবেই। একদম মনে করো তোমাদের বলা থাকবে যে বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে জীব উপাদানের মধ্যে কী কী থাকে, অজীব উপাদানের মধ্যে কী কী থাকে। ঠিক আছে, এইরকম বিষয়গুলোর উপর তোমাদেরকে প্রশ্ন করা হয়। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের খুব ভালোভাবে দেখে রাখতে হবে। এরপরে হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রের প্রকারভেদ। এখানে এরপরে জলজ বাস্তুতন্ত্র, এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট। যদিও এটা মনে করো ছবিতে কখনো আঁকতে দেয় না, বাট উদ্দীপকে এরকমভাবে প্রশ্ন থাকে, যেখানে হয়তোবা দেখা যাবে যে মনে করো এই জিনিসটার উপরে একটা মার্কিং করে বলবে যে এটা কি এক্স্যাক্টলি কী বোঝাচ্ছে এবং সেটা সম্পর্কে বিশ্লেষণ করো। ঠিক আছে, এরকম জিনিস আসে। এরপরে যদি আমরা নিচে যাই, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল। এখানে সম্পূর্ণ একটা সুন্দর দেখো একটা প্রসেস দেওয়া আছে, যে ঘাস খাবে কে, ঘাস খাবে হচ্ছে পতঙ্গ, পতঙ্গকে খাবে ব্যাঙ, ব্যাঙকে খাবে সাপ, সাপকে খাবে ঈগল। ওকে, এরপরে যদি তুমি আরেকটু ক্যালকুলেশন করো, কোনো জাতি মানে ঈগলকে মানুষও খায়। ঠিক আছে, সো এখান থেকে ঈগল থেকে মানুষের দিকে চলে যেতে পারে। ওকে, এরপরে হচ্ছে তোমার খাদ্যজাল। দেখো একটা সুন্দরভাবে এখানে ছবি দেওয়া আছে। আই হোপ তোমরা ছবিটা বুঝতে পারো, যদি না বুঝতে পারো আমি একবার বলে দিচ্ছি। দেখো ঘাস খাচ্ছে হচ্ছে ঘাসফড়িং, ঘাসফড়িংকে খাচ্ছে হচ্ছে টিকটিকি, টিকটিকি খাচ্ছে ঈগল। ঠিক আছে, তো এখানে যদি আমরা ঈগলকেই দেখি, দেখো ঘাসফড়িংকে ঈগলও খায়, খরগোশকেও ঈগল খায়। দেখছো, খরগোশ কিন্তু ঘাসও খায়, ইঁদুরকেও ঈগল খায়, সাপকেও ঈগল খায়। তো এখানে যদি আমরা কল্পনা করি, তাহলে ঈগল হচ্ছে আমাদের এখানে সর্বভুক। ঠিক আছে, এরপরে যদি আমরা নিচের দিকে যাই, দেখো সুন্দরভাবে এখানে চিত্র আকারে কিছু জিনিস বোঝানো হচ্ছে। সৌরশক্তি উৎপাদক তৃণভোজী মাংসাশী। ঠিক আছে, সৌরশক্তি থেকে আমরা উৎপাদক বলতে গাছকে বোঝাচ্ছে। গাছ এখানে সৌরশক্তি থেকে খাদ্য উৎপন্ন করে, যেটা আমরা জানি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের সম্মেলনে গাছ খাদ্য উৎপন্ন করে সালোক সংশ্লেষণের মাধ্যমে। সেই উৎপাদককে তৃণভোজী প্রাণীরা খায়। তৃণভোজী বলতে এখানে আমরা যদি গরু ছাগল বুঝতে পারি, এবং গরু ছাগলকে হচ্ছে মাংসাশী প্রাণীরা খায়। সেখানে একটা মানুষকেও আমরা তুলনা করতে পারি, এবং অন্যান্য বাঘ, কুকুর, মানে যেগুলো আছে আর কি, সেদেরগুলো তুলনা করতে পারি। ঠিক আছে, তো এখানে আরও সুন্দরভাবে সব কিছু বলা আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। এরপরে আমরা চলে যাচ্ছি অনুশীলনীতে। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথম স্লাইড। তো এখানে দেখতে পাচ্ছ শূন্যস্থান, যেগুলো আমাদের এখানে সুন্দরভাবে ব্ল্যাক মার্ক করা আছে, সেগুলি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তো এখানে যে সমস্ত প্রাণী উদ্ভিদভোজী তারা প্রথম স্তরের খাদক। দ্বিতীয়টা হচ্ছে বস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান অজীব উপাদান নামে পরিচিত। এরপরে হচ্ছে প্রকৃতিতে জীব বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এরপরে প্রকৃতিতে সজীব ও জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে বাস্তুর সংস্থান সচল থাকে। ঠিক আছে, ওকে, এরপর আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখানে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, যে চিত্র সহকারে একটি পুকুরের বাস্তুতন্ত্র বর্ণনা করো। যেটা আমি বলছিলাম যে চিত্র থাকতে পারে, তোমরা প্র্যাকটিস করে রাখবে। এখানে সুন্দরভাবে আমি এখানে বিশ্লেষণ করেছি, এবং পরের পৃষ্ঠায় এটা দেখো আমি বইয়েরটাই সুন্দর করে চিত্রটা আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো হয়তো বা তোমরা মনে করো যে এইভাবে আঁকতে পারবা না, তো এইটাকে আঁকার একটা সেকেন্ড উপায় আছে। তো এটাকে আমি ভাবতেছি নেক্সট কোনো ভিডিওতে আমি নিয়ে আসবো এই জিনিসটাকে, মানে সিক্রেটভাবে এটা কীভাবে আঁকা যায়। অবশ্যই এইভাবে কেউ আঁকতে পারবে না, এত সময় কেউ পাবেন। ঠিক আছে, তো এটার একটা সুন্দর ওয়ে আছে, আমি করছিলাম আমি যখন ছিলাম 8-এ। ঠিক আছে, তো সেটাতে ভালো মার্কিংও পাইছিলাম। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের প্রকৃতি কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আলোচনা করো। প্রকৃতি কিভাবে রক্ষা করে সেটা আর কি, এখানে মানে কে কাকে ভক্ষণ করে বেঁচে থাকে, এখানে সেই বিষয়গুলো আর কি এখানে বর্ণনা হয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে বহু নির্বাচনী। তো এখানে নিচে কোনটি প্রথম স্তরের খাদক, সেটা হচ্ছে বক। এরপরে হচ্ছে নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক। তো এখানে ফল, যেটা পতঙ্গ খাচ্ছে এবং পতঙ্গকে পাখি খাচ্ছে। ওকে, এরপর একটা সুন্দর চিত্র দেওয়া আছে, এখানে বলা হচ্ছে নিচের কোনটি সি এর অন্তর্ভুক্ত। সি কোথায়? সি হচ্ছে বিয়োজক। বিয়োজক কি? বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, উপরের ছকে এক্স, আচ্ছা উপরের ছক বলতে এই ছকটাই বোঝাচ্ছে, এক্সের উপর ওয়াই নির্ভরশীল
আমাদের এক্সকে, এক্স হচ্ছে অজীব, অজীবের উপর জীব নির্ভরশীল অবশ্যই। এরপরে হচ্ছে এ এর উপর বি নির্ভরশীল কিনা, এ হচ্ছে উৎপাদক, বি হচ্ছে খাদক অবশ্যই। এ এবং সি পরস্পর নির্ভরশীল কিনা, এ হচ্ছে উৎপাদক এবং সি হচ্ছে বিয়োজক, অবশ্যই নির্ভরশীল। ওকে, আমাদের এখানে তিনটাই হচ্ছে উত্তর। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের সৃজনশীল অংশ। সৃজনশীল আমরা সুন্দর করে একটু পড়ে নেব, আমি তোমাদের সুবিধার্থে ক এবং খ নাম্বারটা পড়ে শোনাবো। ওকে, তো এখানে ক নম্বর হচ্ছে বাস্তুতন্ত্র কী এবং খ নম্বর হচ্ছে বিয়োজক বলতে কী বোঝায়। ওকে, তো বাস্তুতন্ত্র কি? কোনো একটি পরিবেশে অজীব ও জীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে। এরপরে বিয়োজক কি সেটা আমাদের এখানে বলা হয়েছে যে পরিবেশে যেসব অণুজীব মৃত উদ্ভিদ ও মৃত প্রাণীদের দেহের উপর ক্রিয়া করে তাদেরকে বিয়োজক বলে। বিয়োজকের ক্রিয়ার ফলে মৃত উদ্ভিদ ও প্রাণীদেহে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে মৃতদেহ ক্রমশ বিয়োজিত হয়ে নানা রকমের জৈব ও অজৈব দ্রব্যাদি রূপান্তরিত হয়। এসব দ্রব্যের কিছুটা ব্যাকটেরিয়া, ছত্রাক ও নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। মৃতদেহ থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয়ে যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে। ঠিক আছে, তো এরপরে আমরা গ নম্বরে চলে যাচ্ছি। আমাদের গ নম্বরে কী আছে? গ নম্বরে হচ্ছে ফাহিমের দেখা জীবগুলো দিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করে শৃঙ্খলটি ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এখানে যে জীবগুলো দেওয়া আছে সেগুলোর উপর একটা খাদ্য শৃঙ্খল বানাতে হবে, বানায় তোমাদের সেগুলো হচ্ছে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ উত্তরটা দেওয়া আছে, তোমরা এখান থেকে সুন্দরভাবে নিয়ে নেবে। এরপরে হচ্ছে বড় বড় গাছপালা কেটে ফেলা অংশে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণ বিশ্লেষণ করো। তো এটা খুবই সিম্পল জিনিস, তোমরা বড় বড় গাছপালা যদি কেটে ফেলো তাহলে অনেকের বাসস্থান ধ্বংস হয়ে যাবে, যার কারণে প্রাণীর অভাবও সেখানে দেখা দেবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের 2 নম্বর সৃজনশীল, যেখানে আমরা ক নম্বরে বলছি জৈব উপাদান কী এবং খ নম্বরে বলছি খাদ্যজাল বলতে কী বোঝায়। ঠিক আছে, তো আমরা জৈব উপাদান কি একটু পড়ি। সকল জীবের মৃত ও গলিত দেহাবশেষ হলো জৈব উপাদান, এবং খ নম্বর ছিল খাদ্যজাল বলতে কী বোঝায়। তো বাস্তুতন্ত্রের অসংখ্য খাদ্য শৃঙ্খল দেখা যায়, তবে কোনো খাদ্য শৃঙ্খলই বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিভিন্ন খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত। বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খলের মধ্যে পারস্পরিক সংযুক্তিকেই খাদ্যজাল বলে। তো এরপরে দেখি আমাদের গ নম্বর কি, উপরের শৃঙ্খলটিতে শক্তি প্রবাহ কিভাবে চলে ব্যাখ্যা করো। তো আমাদের এখান থেকে সুন্দরভাবে বলতে হবে যে সূর্য থেকে কে শক্তি পাচ্ছে, সেখান থেকে কে শক্তি পাচ্ছে, সেখান থেকে কীভাবে তোমাদের হচ্ছে সামনে স্টেপ ফরওয়ার্ড করতে হবে। ঠিক আছে, এখানে সুন্দরভাবে আমি এখানে বিশ্লেষণ করে দিয়েছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বাট আমি সাজেস্ট করবো তোমরা এটা লিখে নাও, চলন্ত ভিডিওতে তোমরা এটা লিখে নাও। এরপরে হচ্ছে আমাদের ঘ নম্বরে বলা আছে যে উদ্দীপকে পুষ্টি প্রবাহের চক্রটি কীরূপ হবে বিশ্লেষণ করো। এখানে পুষ্টি প্রবাহের যে চক্রটা আছে সেটা এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করা হচ্ছে, সুন্দরভাবে তোমরা এখান থেকে লিখে নিতে পারো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করছি তোমরা সম্পূর্ণ বিজ্ঞান বইটা বুঝতে পারছো। আমরা সম্পূর্ণ বিজ্ঞান বই আজকে শেষ করে ফেললাম। তো যারা বুঝতে পারছো তাদের জন্য তো ওয়েল কংগ্রাটস, বাট যারা বুঝতে পারো নাই তারা আমি সাজেস্ট করব যে একটু ভালোভাবে পড়াশোনা করে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। নেক্সটের অনেকগুলো সাবজেক্ট আরও চলে আসবে, তো সেই সাবজেক্টগুলোতেও আশা করি তোমাদের এইভাবেই বোঝানো হবে, আই হোপ। আর তোমাদের হচ্ছে বিজ্ঞান বইয়ের অনুশীলনী সাজেশনসের উপর একটা ওয়েবসাইট বানানো হচ্ছে, তোমরা সেখান থেকে সাজেশন কালেক্ট করতে পারবে, বাট সেটাও স্টিল অন প্রোগ্রেস। কবে চালু হবে আই ডোন্ট নো, মেবি 7 days অর মেবি আরও বেশি লাগতে পারে। সো যদি পসিবল না হয় আমি সাজেশনটাকে নতুন একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। টিল দেন ভালো থাকো, আসসালামু আলাইকুম।